নমস্কার। ঘড়ির কাঁটায় সন্ধ্যে ৬টা বেজে গেছে আর আরেকবার আমরা চলে এসেছি আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে লাইভ। আজকে আমাদের সাথে বিশিষ্ট একজন অতিথি রয়েছেন। বিগত কয়েক দিন যাবৎ, ইনফ্যাক্ট কয়েক সপ্তাহ ধরে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, যবে থেকে পশ্চিমবঙ্গের 2021-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে তারপর থেকে কিন্তু একটা আত্মসমালোচনার ঢেউ দেখা গেছে বিভিন্ন কোয়ার্টারে, বিভিন্ন শ্রেণীতে, সিপিএম এর অন্দরে, মামেদের অন্দরে। ঐতিহাসিক ইলেকশনের রেজাল্ট, এই প্রথমবার বিগত 7 দশকে আমরা দেখতে পেলাম বামেদের কোনো রেপ্রেজেন্টেশন কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভায় নেই, এবং সেটা একটা বিশাল বড় একটা ঐতিহাসিক মুহূর্ত বলা যেতে পারে, যেখানে গিয়ে বামেদের কোনো রেপ্রেজেন্টেশন পশ্চিমবঙ্গের বিধানসভার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। এবং সেটা নিয়ে অনেক কাটাছেড়া চলছে, সেটা নিয়ে সেন্ট্রাল কমিটি, রাজ্য কমিটি, তাদের মধ্যে আলোচনা চলছে। আমরা দেখলাম বিগত দিনে সিপিআইএম এর জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন এবং তিনি রাজ্য কমিটির রিপোর্ট নিয়ে আলোচনাও করেছেন। কিন্তু যেই মানুষটি, বামেদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে, এমন অনেক নেতা রয়েছেন যারা কিন্তু তারা একটা আভাস দিতে পেরেছিলেন ঠিক বামেদের ঠিক পলিটিক্যাল লাইন কি হওয়া উচিত, পশ্চিমবঙ্গে বামেদের রাজনৈতিক অবস্থান কি হওয়া উচিত, সেটা নিয়ে কিন্তু তারা বারবার সরব হয়েছেন। এবং তাদের মধ্যে একজন স্পেসিফিক নাম হলো দীপঙ্কর ভট্টাচার্য, সিপিআইএম এর জেনারেল সেক্রেটারি। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন। দীপঙ্কর দা, আপনাকে আজ তাক বাংলায় স্বাগত। নির্বাচনের আগে আপনি এটা নিয়ে অনেকবার নিজে সরব হয়েছেন। আপনি, আমার মনে আছে, অনেক র্যালি হয়েছিল, অনেক রকম পলিটিক্যাল প্রোগ্রাম হয়েছে যখন আপনি কলকাতায় এসেছিলেন। বিহারে যেই ধরনের এক্সপেরিমেন্ট আপনারা করলেন, আপনার দল করল, এবং সেটাতে আপনারা সফলতা পেলেন, সেখান থেকে কি লেসন নেওয়া যেতে পারে বলে আপনার মনে হয়? এক, এবং দ্বিতীয় কথা, আপনি কি মনে করেন যে যেই কথাগুলি আপনি নির্বাচনের আগে বলছিলেন, আপনার সহকর্মীরা, আপনার কমরেডরা পশ্চিমবঙ্গের রাজ্য কমিটিতে, তারা যদি সিপিএম এর রাজ্য কমিটিতে সেই কথাগুলি শুনতেন, তাহলে হয়তো সিপিএম এর যে ঐতিহাসিক, এখন অনেকে বলছেন ভুল, বাট যে ঐতিহাসিক ফলাফল, সেই ফলাফলটা থেকে অনেকটা নিষ্কৃতি পাওয়া যেত? দেখুন, বিহার আর পশ্চিমবাংলার মধ্যে একটা তফাৎ আছে, যেটা আমি আগেও বলেছি, এখনো বলছি। সেটা হচ্ছে বিহারের ব্যাপারটা, লড়াইটা সোজা ছিল। রাজ্যেও এনডিএ সরকার ছিল, কেন্দ্রেও এনডিএ সরকার আছে। এটা আমি জানি যে পশ্চিমবাংলা, যেহেতু রাজ্যে গত 10 বছর ধরে একটা অন্য সরকার ছিল বা এখনো আছে, তার ফলে লড়াইটা ঠিক বিহারের মতো অত সরাসরি সোজা নয়। কিন্তু এটুকু বাদ দিলে পরে, যেটা আমরা তখনও বলার চেষ্টা করেছি, যে এখন বিশেষ করে গত 7 বছর ধরে এই মোদী সরকার চলছে ভারতবর্ষে, গোটা দেশ যেভাবে বিজেপির আক্রমণের মুখে দাঁড়িয়ে আছে, গণতন্ত্র বিপন্ন, আক্রান্ত, আমাদের দেশের যে ফেডারেল স্ট্রাকচার সেটা বিপন্ন, ফলে এখন আর কোনো রাজ্য বিধানসভা নির্বাচনকে ঠিক আলাদা করে দেখা যাবে না। তো শুধুমাত্র রাজ্যের রাজনীতি আলাদা করে দেখা যাবে না, এটাকেও জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিত থেকে দেখতে হবে এবং বিজেপিকে 1 নম্বর টার্গেট নিতে হবে। এই কথাটা আমরা নির্বাচনের আগে বলেছি, আমরা এখনো বলছি। এই কথাটা তখন অনেকে বোঝেননি, স্বীকার করেননি, এখন খানিকটা হয়তো ফলাফল দেখার পরে তারা করছেন। তো মনে হয় এটাই পশ্চিমবাংলার ব্যাপার ছিল। বাকি ধরুন বিহারের নির্বাচন বলুন, যে কোনো নির্বাচন বলুন, সেখানকার সব থেকে বড় শিক্ষা হচ্ছে যে নির্বাচনটা তো মনে হয় ধরুন 1 মাসের ব্যাপার কি 2 মাসের ব্যাপার, অ্যানাউন্স হলো, তারপরে ক্যান্ডিডেট হলো, তারপরে ক্যাম্পেইন চললো। কিন্তু রাজনীতিটা তো আর ঠিক 1 মাসের ব্যাপার নয়। তো সেখানে যে মানুষ ভোট দিচ্ছে, মানুষের সামনে যে প্রশ্নগুলো আছে, সেগুলো কিন্তু দীর্ঘদিনের। ফলে আমার মনে হয় যে সিপিএম এর ধরুন এই যে এক টাইপের ভরাডুবি পশ্চিমবাংলা হয়েছে, এটা শুধুমাত্র এই নির্বাচনে শত্রু চিনতে ভুল করার কারণে কিন্তু হয়নি। এটা গত 10 বছর ধরে বা আরো বেশি, যেটা ওরাও এখন বলছেন 2006-এর পর থেকে একটা ধীরে ধীরে ক্রমহ্রাসমান একটা ব্যাপার ছিল, সেটাকে কিন্তু ঠেকানো যায়নি। তো সেটাকে কেন ঠেকানো যায়নি, সেটা কিন্তু এই বিজেপি প্রধান শত্রু কি তৃণমূল প্রধান শত্রু তার সঙ্গে যুক্ত নয়। সেটা হচ্ছে সিঙ্গুর, নন্দীগ্রাম, এই সমস্ত জায়গায় যে বড় বড় ভুলগুলো হলো, যে বড় বড় ভুলের ফলে সাধারণ মানুষের আস্থা সিপিএম হারালো, সেই আস্থা কি করে ফিরে পাওয়া যায়, তার জন্য কি চেষ্টা করা দরকার ছিল, সেই চেষ্টাগুলো কিন্তু হয়নি। ফলে আমার মনে হয় দুটো দিক আছে। একটা হচ্ছে যে একটা বড় পরিপ্রেক্ষিত আছে, যে কারণে ক্রমেই ভোট কমছে, মানুষের মন থেকে পুরনো বামফ্রন্ট দূরে চলে যাচ্ছে। আর একটা হচ্ছে নির্দিষ্টভাবে রাজনৈতিক, যে বিশেষ করে 19-এর পর থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল,
যেখানে বিজেপি ঝাঁপিয়ে পড়েছিল পশ্চিমবাংলা দখল করার জন্য, এবং যেটা সবাই বুঝতে পারছিল কিন্তু সিপিএম বুঝলো না যে কেন বুঝলো না এই বলে মনে মুহূর্তে হয়? প্রশ্নটা সেই জায়গাটা দেখি শঙ্কর বাবু, কেন বুঝলো না বলে মনে হয়? আমার মনে হয় সেটা তাদের সম্পূর্ণ একটা সাবজেক্টিভ পৃথিবীতে তারা বাস করছিলেন। তারা একটা নিজেদের অদ্ভুত একটা পৃথিবী বানিয়ে নিজেরা যেভাবে বাংলাটাকে বোঝেন, নিজেরা যেভাবে রাজনীতিটা বোঝেন, তাদের মনে হচ্ছে সবাই এভাবেই বুঝবে। তো আমার মনে হয় কোনো একটা পার্টি যখন প্রচন্ড সাবজেক্টিভিজমে চলে যায়, যখন নিজেদের মনোগত ধারণা, মন গড়া ধারণা, সেটাকেই আমরা সব থেকে বেশি বাড়িয়ে দেখি, আর চারপাশের দেওয়ালে কি লেখা আছে, হাওয়ায় কি চলছে, মানুষ কি বলছে, সেদিকটা চোখ কান খানিকটা বুঝে থাকি, তখন এরকমটা হয়। আমার ধারণা পশ্চিমবাংলায় একদম একদম রিয়েলিটি থেকে ডিসকানেক্ট বলুন, মানুষ থেকে একটা আইসোলেশন বলুন, পলিটিক্যাল সিচুয়েশন থেকে আইসোলেশন বলুন, এটা তো হয়েছে। এটাকে যেভাবে শঙ্কর বাবু আপনারা তো, আমি সেটাই বলছি, কেন না না আমরা বামফ্রন্টের শরিক না, আমাদের কথা ওরা শোনেন না। আমরা বামফ্রন্টে আগেও ছিলাম না। আমরা বিহারে ধরুন একটা জায়গায় একসাথে লড়াই করেছি, অল ইন্ডিয়াতে আমরাও একটা, যেহেতু ক্রমবর্ধমান একটা বামপন্থী পার্টি, অল ইন্ডিয়াতে আমাদের হয়তো একটা মাঝে মধ্যে বোঝাপড়া হয়, কিন্তু পশ্চিমবাংলায় ওরা মনেই করেন না যে সিপিআইএমএল এর কাছ থেকে সিপিআইএমএল যদি কিছু বলে সেটার মধ্যে কোনো সত্যতা থাকতে পারে, এটা ওদের ধারণা নেই। ওদের ধারণা ওরা যেটা বোঝেন সেটা অভ্রান্ত সত্য, কারণ যেহেতু ওরা 34 বছর ক্ষমতায় ছিলেন। ফলে পশ্চিমবাংলায় ওরা আমাদের কথা শোনেন না, এখনো শোনেন না, পরে কোনোদিন শুনবেন। অবশ্যই অবশ্যই সেটা বলছি, সেটা আমাদের কথা শুনলেন কি শুনলেন না তাতে তো কিছু যায় আসে না, কিন্তু মানুষের কথা যদি না বুঝতে পারা যায়, বাস্তব অবস্থাটাকে যদি না বুঝতে পারা যায়, তাহলে তো অনেক কিছু মুশকিল হয়। কিন্তু মজার বিষয় শঙ্করবাবু যেটা লাগে সেটা হলো সিপিএম এর মতো একটা রেজিমেন্টেড পার্টি বা বামফ্রন্টের মতো একটা রেজিমেন্টেড শক্তি, তাদের গ্রাসরুট পর্যন্ত যেভাবে সংগঠন, যেভাবে পার্টির ক্লাস নেওয়া হয়, যেভাবে পার্টির লাইন ঠিক করে দেওয়া হবে, এবং সেটা একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত, তৃণমূল স্তর পর্যন্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা প্রচেষ্টা করা হয়, সেটা কিভাবে, সেই রেজিমেন্টেশন থেকেও কিভাবে এই ধরনের ফলাফল হতে পারে? তাহলে কি কোনো একটা জায়গায় লিডারশিপ আর মানুষের মধ্যে, মানে কাডারদের মধ্যে একটা ডিসকানেক্ট তৈরি হয়েছে? না, আমার মনে হয় যে কথাটা আপনি ব্যবহার করছেন রেজিমেন্টেশন, হয়তো এই কথাটার মধ্যেই ব্যাপারটা লুকিয়ে আছে। রেজিমেন্টেশন দিয়ে হয় না, যেটা দরকার সেটা হচ্ছে একটা কমিউনিকেশন, এবং কমিউনিকেশন ইজ অলওয়েজ এ টু ওয়ে প্রসেস। সেটা হচ্ছে যে বাইরে থেকে শোনা, নিচ থেকে শোনা, সকলের কথা শোনা, এবং সেখানে যেটা নিজের আপনারা ঠিক করলাম সেটা আপনি বললেন। তো ওদের যে রেজিমেন্টেশন আপনি বলছেন, সে রেজিমেন্টেশন তো কাজ করেছে। ওরা ঠিক করেছেন যে পশ্চিমবাংলায় আমরা এইভাবে করবো, বিজেমূলের বিরুদ্ধে প্রচার করব, ওরা যা ঠিক করেছেন সেটা তো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ওদের যা পুরো সংগঠন সেখানে ঝাঁপিয়ে পড়েছে ওরা, তাতে তো কোনো রকম কোনো ত্রুটি নেই। ফলে এমনটা নয় যে ওরা যেটা ঠিক করেছেন সেটা ওদের সংগঠন সেটা মানেনি। ফলে ওরা যেটা ঠিক করেছেন গোটা সংগঠন সেখানে ঝাঁপিয়ে পড়েছে, সে খুব মন দিয়ে হোক বা খানিকটা হাফ হার্টেডলি হোক, যেভাবেই হোক। ফলে সমস্যাটা রেজিমেন্টেশন বা আমি বলবো ডিসিপ্লিনের ক্ষেত্রে সমস্যাটা নয়, সংগঠনের ক্ষেত্রে সমস্যাটা নয়, সমস্যাটা পলিটিক্যাল বোঝাপড়ার ক্ষেত্রে। এবং সেখানে দুটো ব্যাপার আমি বলছি, একটা হচ্ছে যে পশ্চিমবাংলায় 2006 থেকেই সমস্যাটা শুরু, বিশেষ করে সেটা না ধরতে পারার ফলে 2011 পরে পরিবর্তনটাকে না বুঝতে পারা এবং সেটাকে নস্যাৎ করে দেওয়া, সেটা একটা বড় ভুল। এবং তারপরে দ্বিতীয় বড় ভুলটা হচ্ছে বিজেপিকে। তো প্রথম ভুলটা হচ্ছে রাজ্যে যে প্রথম পরিবর্তনটা হলো, তৃণমূল সরকার এলো, তো সেই সরকারটা একটা ভোটে জিতে এলো, তো সেই সরকারটাকে আমি যদি একেবারে অগ্রাহ্য করে দিই, আমি যদি মনে করি যে এটা কোনো ব্যাপারই না, একটা দুর্ঘটনা হিসেবে সরকারটা চলে এসছে, আর একটু পরিস্থিতি ঠিক হলে আমরাই চলে আসব, ভুলটা জনগণ করেছে, এবং জনগণ যখন নিজের ভুলটা টের পাবে, ঠেলায় পড়বে, তখন আবার আমাদের কাছে চলে আসবে, এইটাকে ভাবলে পরে তো কখনো হবে না। এটা ছিল প্রথম ভুল। এবং দ্বিতীয় ভুল হচ্ছে বিজেপিকে না চিনতে পারা। বিজেপি পশ্চিমবাংলার জন্য কত বড় বিপদ, গোটা দেশের জন্য কত বড় বিপদ, সেই বিপদ বোধটা, যেটা তো লোকে বামপন্থীদের কাছে আশা করে যে বামপন্থীরা নিজেরা বুঝবে, অন্যদেরকেও বোঝাবে। বামপন্থীদেরকে যদি বোঝাতে হয় বিজেপির বিপদটা, সেটা তো সত্যি সত্যি একটা খুব মুশকিলের ব্যাপার। আমি আসবো, সত্যি কি পশ্চিমবঙ্গের বাম নেতারা তারা বিজেপি কে বুঝতে ভুল করলেন, নাকি বুঝেও বুঝতে চাইলেন না, সেই বিষয়টাতে আমি আসবো। তার সঙ্গে সঙ্গে আরো কিছু প্রাসঙ্গিক বিষয় আছে। আইএসএফ এর সাথে
যে টাই আপটা হলো নির্বাচনের আগে সেটা কতটা ক্ষতি করলো সেই বিষয়টাতে আসবো। তার আগে আমাদের দর্শকদেরকে একবার দেখিয়ে দেবো এই সেই ইন্টারনাল নোট, এই সেই ইন্টারনাল নোট সিপিএম এর তরফ থেকে যেটা এ মাসের শুরুতে পার্টির কাডারদের কাছে পৌঁছে গেছে। আমি দীপঙ্কর বাবুর কাছে আসবো এই বিষয়টা নিয়ে, তার আগে একটুখানি পড়ে শোনাই। এই ইন্টারনাল নোটে পরিষ্কার সিপিএম এর তরফ থেকে বলা হচ্ছে রাজ্য কমিটিকে 5ই অগস্ট পাঠচক্রের নোট বলে যেটি আমাদের হাতে এসেছে এই মুহূর্তে, এবং সেখানে দ্বিতীয় বিষয়তে লেখা হচ্ছে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিষয়ে পার্টির অবস্থান নিয়ে কিছু স্লোগান নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। পার্টির কর্মসূচিগত বোঝাপড়া হলো বিজেপি আর অন্য কোনো রাজনৈতিক দলই এক নয়, কারণ বিজেপিকে পরিচালনা করে ফ্যাসিবাদী আরএসএস, এটাই পার্টির বোঝাপড়া। কিন্তু নির্বাচনের সময় কোথাও বিভ্রান্তি তৈরি হয়েছে বিজেপি আর তৃণমূল সমান। বিজে মূল জাতীয় স্লোগান বা বক্তৃতা ব্যবহার করা বিজেপি তৃণমূল মুদ্রার এপির মতো কথা কিছু বিভ্রান্তির জন্ম দিয়েছে। আমাদের পার্টি কর্মসূচি করো বোঝাপড়ায় পরিষ্কার বিজেপি আর তৃণমূল কখনোই সমান নয়। সুতরাং ইলেকশনের পরে অনেকে বলছেন বিলম্বিত বোধোদয়। দীপঙ্কর বাবু, আপনি কিভাবে দেখেন এই যে লেসন যেটাকে বলে বা এই যে বিবৃতি, এই বিজেমূল বিবৃতি নিয়ে তো তাবর নেতা সিপিএম এর, পশ্চিমবঙ্গ সিপিএম এর রাজ্য কমিটির তাবর নেতা, তারা প্রত্যেক দিন তারা বিবৃতি দিতেন, তারা সভায় বিভিন্ন ক্যাম্পেইনে গিয়ে এই বক্তব্যটা রাখতেন। আজকে সকল সিপিএম হঠাৎ করে বলছেন তাদের এইটা ভুল ছিল, কিভাবে দেখেন বিষয়টা? না, আমি জানি না সেটা ভুল, সেটা বুঝতে হলে ভুলটা প্রথম কথা কোথায় ভুল সেটা বুঝতে হবে। কারণ এটা যদি কেন্দ্রীয় কমিটি বলে রাজ্য কমিটির ভুল, রাজ্য কমিটি যদি বলে দেয় এটা জেলা কমিটির ভুল, এটা ব্যক্তিগত একজন দুজন নেতার ভুল, আমার তো মনে হয় সেটা হচ্ছে ভাবের ঘরে চুরি করা হবে। গোটা পার্টি এই ভুলটা করেছে, গোটা পার্টি এই ভুলটা করেছে। এবং তারা যদি বলছেন যে আমরা 22 বছর আগেই বলেছিলাম যে বিজেপির সাথে অন্য কোনো পার্টির তুলনা হয় না, তো সেটা থিওরিটিক্যালি বলে দেওয়া একটা জিনিস, আর সেটা সত্যি সত্যি অনুভূতিতে আনা, উপলব্ধি করা আরেকটা জিনিস। তো যেটা দেখা গেল এবারে যে এটা থিওরিটিক্যালি হয়তো ওরা কোথাও বলেছেন, কিন্তু বললেও সেটা যদি তাদের রাজনীতিকে দিশা না দেখাতে পারে, তাদের ভাষণ, তাদের কথা, তাদের বিবৃতি, সেটা যদি সেখান থেকে না তৈরি হয়, তাহলে তো মনে হবে যে তাহলে ওরা লেখেন কিছু, বলেন কিছু আরো, তাহলে সেটা তো অন্য আর একটা ভুলের জন্ম দিতে পারে। সেটা এই মুহূর্তে বিজেমূল, সেটা অন্য কোনো প্রশ্নে গেলে অন্য ভুলের জন্ম দিতে পারে। যে কিছু লেখা আছে প্রোগ্রামে, কর্মসূচিতে, পার্টি লাইনে, আর যেটা প্র্যাকটিক্যালি ব্যবহারিক রাজনীতিতে যেটা অনুসরণ করা হচ্ছে সেটা একটা অন্য কিছু জিনিস, অন্য কোনো বোধ বুদ্ধি। আপনাকে বলছিলাম যে এত রেজিমেন্টেশনের পরেও যদি ব্যবহারিক রাজনীতির দিকে একটি অন্যরকম ভাবধারার প্রচার করা হয়, তাহলে তো কোনো না কোনো জায়গায় গিয়ে একটা বলা হতে পারে লস অফ কমিউনিকেশন। যা লিডারশিপ বলছে আর যা রুচিতরার কর্মীরা করছে তার মধ্যে কোনো না কোনো জায়গায় একটা গ্যাপ রয়েছে। সেই জন্য বলছি, আমি এটা উপরতলা নিচুতলা বলে বলছি না, আমার তো মনে হয় গোটা পার্টি এটা ভেবে দেখা উচিত এত বড় ভুলটা কি করে হলো, কেন হলো। আইএসএফ এর সাথে যে টাই আপটা হলো এবং সংযুক্ত মোর্চা বলে তৈরি করা হলো, আইএসএফ এর মতো একটি নতুন পার্টি যার মাথার উপরে বসে আছেন একজন রিলিজিয়াস লিডার, একজন ক্লেরিক, সেইটাকে কি কোনো না কোনো জায়গায় গিয়ে সিপিএম এর যে সেকুলার ভাবমূর্তি সেটা নষ্ট করলো, ক্ষুণ্ণ করলো এবং মানুষের থেকে অনেকটা বিচ্ছিন্ন করে দিল? আমি ঠিক জানি না ঠিক ভাবমূর্তি নষ্ট হয়েছে কিনা সবকিছু মিলিয়ে, কিন্তু যেটা পরিষ্কার মনে হয়েছিল লোকের কাছেও, যে সেটা হচ্ছে যে এই আইএসএফ একটা নতুন করে তৈরি হওয়া দল, এবং তার বিরাট কোনো, ধরুন তার রাজনৈতিক বিরাট কোনো অতীত নেই, কোনো লোকের অভিজ্ঞতা নেই। যেগুলো ছিল সেগুলো আব্বাস সিদ্দিকীর প্রচুর বেশ কিছু ভিডিও, সেগুলো একটা অন্যরকম মানে সেখান থেকে বেরোয়। তো যেটা মনে হয়েছিল মানুষের কাছে, যে প্রথম কথা দুটো, একটা হচ্ছে যে এই একটা নতুন গজিয়ে ওঠা একটা পার্টি, তাকে এত গুরুত্ব দেওয়া হলো এবং তাকে কংগ্রেসও ধরুন স্বীকার করছে না। তো ফলে সেটার মধ্যে দিয়ে আমার মনে হয় সিপিএম এর একটা দুর্বলতা প্রকাশ পেল, একটা ডেসপারেশন প্রকাশ পেল, যে প্র্যাকটিক্যালি ওরা কোনো একটা ক্লুলেস অবস্থায় আছেন। আমার মনে হয় এটা একটা ক্লুলেসনেস, এবং সেটা ঠিক সেকুলার ভাবমূর্তি অত ব্যাপার নয়, সেটা ভাবমূর্তি দুদিনে গড়ে ওঠে না, ভাবমূর্তি দুদিনে বোঝা নষ্টও হয় না। কিন্তু আমার মনে হয় যে এটাই লোকে বুঝতে পারেনি, যে হঠাৎ করে একটা এক্ষুনি তৈরি হওয়া একটা পার্টি, এবং সেই পার্টিটাকে নিয়ে এত বড় একটা জায়গা দিয়ে, এবং সেই পার্টিটাকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করার জন্য উঠে পড়ে সবাই নেমে পড়লেন। এই পুরো ব্যাপারটা আমার মনে হয় একটা সিপিএম এর নিজস্ব যে একটা টাইপের রাজনৈতিক বা সাংগঠনিক দুর্বলতা, একটা দারিদ্র্য, এবং সেখানে কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা, এইটা মানুষের মনে হয়েছে।
এবং সেটা আমার মনে হয় সেটা কোনো কাজ দেয়নি। এবং এখন তো বলতে গেলে একটা যে সিট ওরা পেয়েছে সংযুক্ত মোর্চা, সেই সিটটা তো ওই পার্টি পেয়েছে, সেটা সেই সিটটা তো ওরাই পেয়েছে না। কিন্তু যাই হোক, এটা তো হয়ে গেছে, এগুলো তো 2-3 মাস আগে হয়ে গেছে, এবার এখান থেকে বেরোনো যাক। হ্যাঁ, কিন্তু বেরোবার রাস্তাটা কোথায়? কারণ এই মুহূর্তে আমরা দেখছি যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তারা একত্রিত হচ্ছেন। কখনো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাথে আলোচনা করছেন, কখনো সোনিয়া গান্ধীর ডাকে সাড়া দিয়ে বিভিন্ন বিরোধী দল যাচ্ছেন, কখনো রাহুল গান্ধী ডাকছেন। বিগত দিনে যখন সোনিয়া গান্ধীর ডাকে বিভিন্ন বিজেপি বিরোধী দলগুলি তারা যখন দিল্লিতে এই মিটিংটাতে গেলেন কয়েকদিন আগে, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে অনেক পার্টির কথা বলা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনাদের দলকে কেন ডাকা হয়নি বা আপনাকে কেন ডাকা হয়নি। সুতরাং এমন একটা ইকুয়েশন যখন তৈরি হচ্ছে, তখন বামেদের পশ্চিমবঙ্গে অবস্থান কিরকম হতে পারে, যেখানে গিয়ে তারা এখন তারা বলছেন যে তাদের প্রধান শত্রু বিজেপি, আর তারা বিজেমূল তত্ত্ব নিয়ে নির্বাচনে গেছিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে ন্যাশনাল পলিটিক্সে তারা একই পাতায় বা একই সুরে তৃণমূলের সাথে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবেন? তাহলে ত্রিপুরাতে তাদের অবস্থান কি হবে, পশ্চিমবঙ্গে তাদের অবস্থান কি হবে? কোনো না কোনো জায়গায় কি একটা ডাইকোটমি চলে আসছে? না, প্রথম কথা হচ্ছে যে আমার মনে হয় আপনারা ঠিকই লক্ষ্য করেছেন এটা, যে গত মে মাস থেকে অবিজেপি বিরোধী দলের নাম দিয়ে কিছু কিছু বিবৃতি বেরোচ্ছে। কয়েকটা বৈঠক হয়েছে, 3 বার বা 4 বার, এবং সর্বশেষ একটা বৈঠক হয়ে গেল, এবং কোনো বৈঠকেরই কোনো খবর আমাদের কাছে নেই। এখন এটা সত্যি সত্যি আমাদের তো অবাক লেগেছেই। আমি দেখলাম মমতা ব্যানার্জিও আগের দিন মিটিংয়ে তুলেছেন, কারণ এটা বোধগম্য হতেই পারে না। আমি কথার কথা বলছি যে ধরুন তামিলনাড়ুতে কংগ্রেস ডিএমকে একটা জোট আছে, সেখানে ভিসিকে বলে একটি পার্টি আছে, তাদের 4টি এমএলএ আছে, সিপিআই সিপিএম এর সেখানে 2টো করে সিট আছে, ঠিক কথা। আজকে বিহার, ভারতবর্ষের বামপন্থী রাজনীতিতে কেরালার পরে সব থেকে বেশি বামপন্থীদের বিধানসভায় উপস্থিতি একটা ত্রিপুরা, একটা বিহার। তাহলে বিহার হচ্ছে আজকে সেই জায়গায় আপনাদের বিহার আপনাদের সাকসেস স্টোরি বিগত আমাদের, শুধু আমাদের কথা বলে বলছি না, আমাদের 12 সিপিআই সিপিএম এর 2 আর 4 মিলিয়ে 16টা বামপন্থী এমএলএ একটা বিহারের মতো একটা মেইন স্ট্রিম একটা হিন্দি রাজ্যে আছে। এটা ভারতবর্ষের রাজনীতির জন্য, উত্তর ভারতের রাজনীতির জন্য, গোটা দেশের রাজনীতির জন্য একটা বিরাট বড় ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা কারো চোখে পড়ছে না, এই ফ্যাক্টরটা চোখে পড়ছে না, এই ফ্যাক্টরটা কংগ্রেসের চোখে পড়ছে না, এই ফ্যাক্টরটা আমাদের সিপিএম এর নেতারা যারা দিল্লিতে থাকেন তাদের চোখে পড়ছে না। যে বিহারের আমরা ধরুন একটা কল দিচ্ছি কিছু নিয়ে, যেখানে 5টা পার্টি একটা জোটের মধ্যে আছে, এই ধরুন আজকে 10টা পার্টি মিলে প্রধানমন্ত্রীর কাছে কাস্ট সেন্সাস নিয়ে একটা ডেলিগেশন মিট করলো, সেখানে আমরাও ছিলাম, সবাই আছে, অথচ আমাদের বাদ দিয়ে একটা বলা হচ্ছে একটা অবিজেপি জোট। তো আমার তো মনে হয় এটা পরিষ্কার কথা যে অবিজেপি জোট করতে গেলে সেটা সত্যি সত্যি অনেস্টলি ব্যাপকতম জোট করতে হবে। সেখানে ওই পিক অ্যান্ড চুজ কিছু বিষয় যেগুলি আসছে সেগুলো বাস্তবসম্মত নয়, কারণ আপনারা যারা মাঠে লড়াই করছেন বলছেন বিজেপি বিরোধী শক্তি, এবং তাতে কিছু ইলেকটোরাল সাকসেস হয়েছে। তো প্রথম কথা হচ্ছে আমি বলবো ব্যাপকতম জোট, এবং সেই জোটটা একটা খুব ডাইনামিক জোট দরকার। একটা জোট করলাম আর 18 মাসে বছর দীর্ঘসূত্রিতা নিয়ে চলছি, একটা বিবৃতি দিলাম, তারপরে 6 মাস পরে কিছু করলাম, এভাবে করলে কিছুই হবে না। আর মাত্র 2 বছর সময় আছে। তো এই যে সময়টা আছে, একটা যুদ্ধকালীন তৎপরতা নিয়ে কিন্তু এই বিরোধী জোটকে কাজ করতে হবে। এবং সেই কথা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে তিনি এই কথাটা বারবার বলেছেন যে সময় খুব অল্প, 2024-এর লক্ষ্যে যদি আমাদেরকে এগোতে হয় তাহলে এখন থেকেই কাজ শুরু করতে হবে। অবশ্যই সেই যে সেন্স অফ আর্জেন্সিটা, সেটা কি আপনি বাম দলগুলোর মধ্যে দেখতে পান? আমি কারোর মধ্যেই দেখতে পাচ্ছি, আমি কংগ্রেসের মধ্যেও দেখতে পাচ্ছি না। ধরুন তারা যে একটা মিটিং এ একের পর এক মিটিং করে যাচ্ছেন, খুব ধীরে একটা এমন একটা চালে, গদাই লস্করি চালে ধরুন চললে পরে হবে না। প্রথম কথা, এই সেন্স অফ আর্জেন্সি নেই, এবং তার সাথে সাথে যে ব্যাপকতা দরকার, ব্রডেস্ট, সেটা নেই। কিন্তু এটা একটা দিক, এটা হচ্ছে আপনার অপোজিশন অ্যারিথমেটিক। শুধু অপোজিশন অ্যারিথমেটিক দিয়েও হবে না। অপোজিশন অ্যারিথমেটিকের পাশাপাশি যেটা দরকার, সেটা একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি দরকার। একটা রাজনৈতিক পরিবেশ, যে পরিবেশটা ধরুন পশ্চিমবাংলায় শুধু তৃণমূল কংগ্রেস একা লড়াই করেনি, সেখানে ধরুন অনেকে যারা আমরা নো ভোট টু বিজেপি বলেছি, যারা 21-এর ডাক নিয়ে আমরা এসছি, আমরা গোটা রাজ্য জুড়ে একটা মানুষের মধ্যে এটা তৈরি হয়েছিল যেভাবেই হোক বিজেপিকে ঠেকাতে হবে, এবং তার ফলে বহু মানুষ তৃণমূল সম্পর্কে বহু রিজার্ভেশন সত্ত্বেও
বহু বিরোধিতা সত্ত্বেও, সে বিরোধিতা এখনো আছে। আমি বলবো না যে মানুষ তৃণমূলকে সমস্ত সার্টিফিকেট দিয়ে দিল, ট্যাকটিক্যাল ভোটিং হয়েছে, একটা বহু প্রশ্ন সত্ত্বেও তারা মানুষ কিন্তু সেটা করেছে। তার ফলে আপনি দেখলেন যে বিজেপির ভোট 2% কমলো এবং তৃণমূলের ভোট সেটা বোধহয় সম্ভবত 6% মতো বা 5% বেড়ে গেল। এই যে জিনিসটা হয়েছে, সেখানে দিল্লির কৃষক নেতা তারা ছুটে এসছেন পশ্চিমবাংলায়, ফার্মার্স মুভমেন্টের লিডাররা, যে বিজেপিকে কিন্তু এখানে পশ্চিমবাংলা দখল করতে দিলে চলবে না। তো আমার মনে হয় এই যে আন্দোলনগুলো আজকে চলছে, কৃষক আন্দোলন, তারপরে ধরুন আপনার ছিল নাগরিকত্বের আন্দোলন, আমি খুব অবাক হচ্ছি যে এখনো পর্যন্ত কোভিডের মতো এত বড় একটা সংকট, এত বড় স্বাস্থ্য সংকট, লক্ষ লক্ষ মানুষ মারা গেলেন, সরকার বুক ফুলিয়ে বলছে মাত্র কয়েক লক্ষ মারা গেছে, অক্সিজেনের অভাবে কেউ মারা যায়নি। এটা একটা বিরাট বড় আন্দোলনের প্রশ্ন হওয়া উচিত। এই যে মিথ্যাচার, এই এত লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, সেই সরকারকে চেপে ধরা উচিত। কেন্দ্রের সরকার হোক বা যে কোনো রাজ্যে, যদি কোনো রাজ্য সরকার যদি মিথ্যে কথা বলে তাহলে তাকেও। তাহলে এটা কিন্তু এখনো দেখা যাচ্ছে না। কোভিডটাকে নিয়ে একটা যত বড় আন্দোলন তৈরি করা উচিত, সেই আন্দোলন আমি দেখতে পাচ্ছি না। আজকে ধরুন যেভাবে প্রাইভেটাইজেশন হচ্ছে, যে প্রাইভেটাইজেশন গুলো নিয়ে ব্যাংকের কর্মচারীরা লড়ছেন, ইন্স্যুরেন্সের কর্মচারীরা লড়ছেন, রেলের কর্মচারীরা লড়ছেন, যুবতীরা তারা বুঝতে পারছে যে এই মাত্রায় যদি প্রাইভেটাইজেশন হয় তাহলে সরকারি চাকরি বলে আর কিছু থাকবে না, চাকরি বলে কিছু থাকবে না, থাকবে ওই জোম্যাটো, সুইগি, এগুলোই পড়ে থাকবে, সেখানেই দু চারটে কিছু কাজ পেতে হবে, এর বাইরে কোনো রকম কোনো চাকরির নিরাপত্তা বলে কিছু থাকবে না। এই যে আমি বলছি যে নিরাপত্তাহীনতা, এবং সেখান থেকে কর্মসংস্থানের প্রশ্ন হোক বা বেসরকারীকরণটাকে রুখে দেওয়ার প্রশ্ন হোক, এইটা নিয়ে যে একটা বড় সামাজিক আলোড়ন দরকার, সেটা কিন্তু চোখে পড়ছে না। পেগাসাসের মতো একটা ঘটনা চোখে পড়ছে না, তার মানে আপনি নিশ্চয়ই বলছেন যে বাম দলগুলি যারা পশ্চিমবঙ্গের বুকে কাজ করছে তারাও সেটা নিয়ে কতটা সরব হচ্ছে বলে আপনার প্রশ্ন। অবশ্যই আমি বলবো পশ্চিমবাংলার বা সর্বভারতীয় ক্ষেত্রে অনেক কিছু করার আছে, অনেক কিছু, অনেক দ্রুত, অনেক যুদ্ধকালীন তৎপরতায় করা খুব দরকার। এটাই হচ্ছে আমার মনে 1 নম্বর কথা। আপনাদের যে এক্সপিরিয়েন্সটা হলো বিহারে, এবং আপনারা যেই 5টি সিট জিতলেন, এবং তার আগেও যখন ক্যান্ডিডেট আপনারা অ্যানাউন্স করেছিলেন সেখানেও আমরা দেখেছিলাম যে অনেক নতুন মুখ, অনেক অল্প বয়সী নেতাদেরকে প্রমোট করার চেষ্টা হচ্ছে। ঠিক সেরকম ধরনের একটা এক্সপেরিমেন্ট কিন্তু এবছর বামেদের তরফ থেকে পশ্চিমবঙ্গ নির্বাচনেও দেখা গেল, যেখানে একঝাঁক নতুন প্রজন্মের ক্যান্ডিডেট তাদেরকে এগিয়ে দিল সিপিআইএম। সেটা যেমন অনেক জায়গায় সেটাকে অনেকে সাধুবাদ জানিয়েছেন, কিন্তু তারা আক্ষরিক অর্থে সেভাবে কিন্তু দাগ কাটতে পারলেন না। সেটা হচ্ছে কারণ তারা তো পার্টির মধ্যেই নিজেকে সিপিএম কে বা বামকে রিভাইভ করার জন্য পশ্চিমবঙ্গের বুকে কোন কোন জিনিসগুলো আবার নতুন করে করা উচিত বলে আপনার মনে হয়? কারণ যে পুরনো মুখগুলি রয়েছে, যে পুরনো চেহারাগুলি রয়েছে, কোনো না কোনো জায়গায় কি মানুষের মধ্যে তাদের সম্বন্ধে একটা ফটিক তৈরি হয়েছে? না, আমি দেখুন ঠিক ওটা মনে করি না যে পুরনো মুখ সম্পর্কে কোনো ক্লান্তি, আর নতুন মুখ দেখলেই বিরাট কোনো উৎসাহ, এটা ঠিক নয়। এগুলো কিছু হয়তো ইনক্রিমেন্টাল ফ্যাক্টরস আপনি বলতে পারেন, এর জন্য হয়তো সামান্য কিছু বাড়ে বা সামান্য কিছু কমে। মূল প্রশ্নটা হচ্ছে এটা বুঝতে হবে যে পশ্চিমবাংলাটা অনেক বদলে গেছে, গোটা দেশ অনেক বদলে গেছে, পশ্চিমবাংলা অনেক বদলে গেছে, রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে। ফলে আমার মনে হয় যদি এইটা মাথায় থাকে যে ওই 34 বছরের ধারাবাহিকতায় ওই সিঙ্গুরটাকে যারা করতে দেয়নি, শিল্প করতে দেয়নি, তারা উন্নয়ন করতে দেয়নি, তারা উন্নয়ন বিরোধী, তারা বাংলা বিরোধী, এই সমস্ত কথা বলে, কৃষি ভিত্তি, শিল্প ভবিষ্যৎ, এই সমস্ত বলে হবে না। ফলে ওই পুরনোটা, ওটা একটা চ্যাপ্টার হয়ে গেছে, ওই চ্যাপ্টার থেকে অনেক কিছু ভালো কিছু আছে, অনেক কিছু শেখার আছে, বেশ কিছু ভুল আছে, কিন্তু ওটাকে একটা অতীতের অধ্যায় হিসেবে ধরে নিয়ে আজকে নতুন পরিস্থিতিতে আমার মনে হয় আবার নতুন করে বেশ কিছু কেঁচে গন্ডুস করতে হবে। এটা কিন্তু করতে হবে। এটার জন্য অনেক নতুন পরিশ্রম দরকার, অনেক নতুন আন্দোলন দরকার, শুধু পুরনোটার ধারাবাহিকতায় হবে না। এটা কিন্তু খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা 2011 বুঝিয়েছে, 2016 বুঝিয়েছে। বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস একটা আর্টিকেল লিখেছিলেন তার নিজস্ব চিন্তাধারা থেকে তৃণমূলের মুখপত্রে জাগো বাংলাতে, এবং সেটা লেখা নিয়ে অনেক এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, এবং পরবর্তীকালে আমরা দেখলাম তাকে সাসপেন্ডও করা হলো। এই ধরনের পদক্ষেপ, যেটা আপনি প্রথমে বললেন রেজিমেন্টেশন, এই ধরনের পদক্ষেপ কি কোনো না কোনো জায়গায় কি একটা ভুল বার্তা দিচ্ছে সিপিআইএম সম্বন্ধে? এটা হয়তো ওরা হয়তো মনে করেছেন পার্টির ডিসিপ্লিনটাকে বজায় রাখার জন্য এটা দরকার, এটা না করলে পরে আগামী দিনে এরকম যে যেখানে খুশি যা খুশি লিখবে। সেটা আমি জানি না, আমি জানতামও না যে অজন্তা বিশ্বাস সত্যি সিপিএম এর কোনো সে ধরনের, এখন একসময় হয়তো ছাত্রফ্রন্টে ছিলেন, কিন্তু এখন সেভাবে সিপিএম এর কোনো কর্মী বা কোনো নেতা, এই পরিচয়টা আমার খুব জানাও ছিল না। তো আমরা সেজন্য এটা বলেছিলাম যে আমরা হয়তো আমাদের ক্ষেত্রে যদি এরকম কোনো হয়,
অনেকে অনেক জায়গায় লেখালেখি কিছু করে, সেটা নিয়ে বিরাট কোনো সে লেখা নিয়ে কোনো আপত্তির প্রশ্ন না থাকলে পরে, বিরাট কোনো কোনো মত পার্থক্য না থাকলে পরে সাধারণভাবে আমরা এগুলো নিয়ে মনে করি না যে এগুলো বিরাট কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন। আপনার মনে হয় না যে একটা অসহিষ্ণু পারসেপশন সেটা মানুষের কাছে যায় যখন তন্ময় ভট্টাচার্যের মতো নেতা তিনি যখন সেলফ ক্রিটিক্যাল হয়ে পার্টির সম্বন্ধে কিছু বলেন, পাবলিকলি নিজেকে এক্সপ্রেস করেন, তখন তাকে যখন শাস্তির সম্মুখীন হতে হয়, বা অন্য কোনো নেতা ডিসিপ্লিনের নামে কখনো কি মনে হয় না এই একটা পারসেপশন যাচ্ছে যে পার্টিটা অনেক বেশি সহিষ্ণু নয়, ইনটলারেন্সের কথা যারা বলেন তারা নিজেরাই খুব বেশি ইনটলারেন্ট? আমি জানি না ঠিক এটাকে আমি ইনটলারেন্স দিয়ে বলবো না। সেটা হচ্ছে আমার মনে হয় যে প্রথম কথা ডিসিপ্লিন দিয়ে এগুলো করা যাবে না। আপনার যদি বিরাট কোনো পলিটিক্যাল কোনো ভুল হয়, সে পলিটিক্যাল ভুলকে পলিটিক্যালি সংশোধন করতে হবে। মানুষ থেকে আপনি যদি বিচ্ছিন্ন হয়ে গিয়ে থাকেন তাহলে মানুষের সাথে আবার নতুন করে যুক্ত হতে হবে, সেখানে খুব বেশি ডিসিপ্লিন কাজে লাগবে না। ডিসিপ্লিন তো একটা অবশ্যই কোনো কমিউনিস্ট পার্টির জন্য বা যে কোনো সংগঠন আন্দোলনের জন্য একটা ডিসিপ্লিন দরকার, কিন্তু সেই ডিসিপ্লিনের পাশাপাশি আমার মনে হয় আজকের মতো পরিস্থিতিতে বেশ কিছু বিতর্ক হবে, এটা আমাদের ধরে নিতে হবে। একটা বিশেষ করে সিপিএম এর মতো একটা পার্টি এত 34 বছর রাজত্ব করেছে, আজকে একটা সিট নেই, তো সেখানে দুটো কথা মানুষ বলবে না? একটা পার্টির মধ্যে দুটো কথা হবে না? অবশ্যই হবে। এগুলোকে আমার মনে হয় একটা খুবই জীবন্তভাবে, প্রাণবন্তভাবে এর মধ্যে অনেক কিছু শোনার আছে, বোঝার আছে। তো ফলে আজকের পরিস্থিতিটা 50 বছর আগের পরিস্থিতি নয়। তো আজকে বিভিন্ন প্রশ্নে অনেক বিতর্ক হয়। আমি দেখি ধরুন আফগানিস্তানে যে হঠাৎ এত বড় একটা পরিবর্তন হয়ে গেল, এবার আফগানিস্তান সম্পর্কে আপনি কি দৃষ্টিভঙ্গি নেবেন, কি করবেন না করবেন, এগুলো নিয়ে গোটা সমাজে বিতর্ক হচ্ছে, রাজনৈতিক জগতে বিতর্ক হচ্ছে, বিভিন্ন পার্টিগুলোর মধ্যেও কিছু বিতর্ক হবে। তো আমার মনে হয় অনেক সময় নতুন কিছু পরিস্থিতি আসে, যে পরিস্থিতি অনেক কিছু নতুন প্রশ্ন নিয়ে আসে, সেখানে চিন্তা ভাবনা হয়, কিছু বিতর্ক যদি হয় পার্টিগুলোর মধ্যে এবং একটা বিতর্কের মধ্য দিয়ে যদি একটা কোনো মতামত তৈরি হয়, সেটা তো খারাপ নয়। আমার মনে হয় ইনার পার্টি ডেমোক্রেসিটাও কোনো একটা ওই জন্য আমি রেজিমেন্টেশন শব্দটা ইউজ করি না, আমি বলি যে এটা ইনার পার্টি ডেমোক্রেসির প্রশ্ন। এবং যে সেন্ট্রালিজমটাও বলা হয় সেটাকে বলা হয় ডেমোক্রেটিক সেন্ট্রালিজম। তো তার মানে একটা বড় ডেমোক্রেসি, একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসি ব্যাপার থাকবে, প্রচুর বিতর্ক হবে, প্রচুর কথাবার্তা হবে, এবং সেখানে আমার মনে হয় আজকের মতো পরিস্থিতিতে অবশ্যই সেটাকে তার মধ্যে দিয়ে এগোতে হবে। যদি কেউ আমরা সেটাকে অস্বীকার করে, সেটাকে আড়াল করে, সেটাকে এড়িয়ে গিয়ে ভাবি যে আমরা কিছু একটা সত্য পেয়ে যাব, আমার মনে হয় সেটা তো বোধহয় খুব বাস্তব নয় আজকের জটিল পরিস্থিতিতে। বিশেষ আপনি বললেন যে এই যে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন বা বৃহত্তর যে বাম ভোট বা যারা বাম মনস্ক পশ্চিমবঙ্গে, তারা কিন্তু এবছরে যেটা আমরা দেখতেও পেলাম যে অনেকেই বামেদের কাছে, বামেদের ভোট বক্সে সেটা প্রতিফলন হলো এবং সেই ভোটটি পুরোপুরি শিফট করে গেল তৃণমূলের দিকে। কোনো না কোনো জায়গায় সেই পারসেপশনের লড়াইটাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে আগিয়ে রাখতে পেরেছিলেন যে তিনি বামেদের থেকেও বেশি বামেদের প্রিন্সিপাল নিয়ে চলছেন এবং বিজেপির প্রতি যে লড়াইয়ের যে মুখ, সেই মুখ হিসাবে নিজেকে প্রমাণ করতে পেরেছিলেন। আজকে তার পশ্চিমবঙ্গের এই যে ইলেকটোরাল সাকসেস, সেটার পরে যখন তিনি জাতীয় রাজনীতিতে আরো বেশি নিজেকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছেন এবং বারবার করে তৃণমূলের তরফ থেকে তাকে প্রজেক্ট করা হচ্ছে এমন একজন ফেস হিসাবে যে মোদি এবং অমিত শাহ রেজিমকে 2024-এ টক্কর দিতে পারেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় কি সেরকম একটা অপোজিশনের মুখ হয়ে উঠতে পারেন, বিজেপি বিরোধী মুখ 2024-এ? হতে পারেন, কিন্তু আমার মনে হয় সেটা এই মুহূর্তের প্রশ্ন নয়। এই মুহূর্তের প্রশ্নটা হচ্ছে একটা বৃহত্তর ব্যাপকতম বিরোধী ঐক্য, পুরো বিরোধী একটা বিরাট বড় একটা দেশ জোড়া আন্দোলন, এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে এটা হচ্ছে যে আমাদের তো কোনো প্রেসিডেন্সিয়াল সিস্টেম নয় যে আপনাকে আগে মুখ ঠিক করে নিতে হবে। আমরা একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আছি, সেখানে সেই পার্লামেন্টারি ডেমোক্রেসি মেজরিটি দিয়ে ঠিক হয়। তো ফলে আমার মনে হয় যেটা শেষে হবার জিনিস, এবং শেষে অনেক সময় অনেক কিছু অন্যরকম হয়। কেউ জানতো না যে মনমোহন সিং প্রধানমন্ত্রী হবেন, কেউ জানতো না যে দেবেগৌড়া প্রধানমন্ত্রী হবেন, কেউ ভাবেনি যে আইকে গুজরাল প্রধানমন্ত্রী হবেন, ঠিক আছে? ফলে আমার মনে হয় অনেক কিছু জিনিস কিন্তু সেটা এন্ড রেজাল্ট, এন্ড প্রোডাক্ট, তো সেটাকে আগে ঠিক করার চেষ্টা করতে গেলে অনেক সময় গন্ডগোল হয়। তো আমি সেজন্য ভাববো যে এখন দরকার সেটা হচ্ছে একটা বড় বিরোধী ঐক্য, একটা খুব জীবন্ত এবং খুব একটা গ্যালভানাইজড, একটা এনার্জাইজড একটা বড় বিরোধী ঐক্য, মানুষের বড় আন্দোলন। তাতে অবশ্যই মমতা ব্যানার্জির একটা শুধু পশ্চিমবাংলার জন্য নয়, একটা জাতীয় রাজনীতিতেও একটা বড় ভূমিকা আছে, বিভিন্ন আঞ্চলিক দলগুলোর বড় ভূমিকা আছে, বামপন্থীদেরও আমি বলবো যে ভোট কমে গেছে কিন্তু বড় ভূমিকা আছে। কারণ আজকে আপনি যখন একটা অল ইন্ডিয়া পলিটিক্সের কথা বলবেন, সেখানে বিভিন্ন আঞ্চলিক দল, আর সেখানে আমাদের দরকার জাতীয় একটা কোনো কিন্তু সংগঠন এবং পার্টি। সেখানে কংগ্রেস অনেক ভেঙে চুড়ে গেলেও, দুর্বল হলেও এখনো পর্যন্ত
বিজেপির পরে সেকেন্ড ন্যাশনাল পার্টি সেটা কংগ্রেস, এবং বামপন্থীরা কোনো আঞ্চলিক দল নয়। ফলে বামপন্থীদের ধরুন যে একটা জাতীয় দৃষ্টিভঙ্গি আছে এবং তার পাশাপাশি একটা জাতীয় নেটওয়ার্ক আছে, ধরুন এই কৃষক আন্দোলন বলুন, শ্রমিক আন্দোলন বলুন, ছাত্র আন্দোলন বলুন, সেখানে আপনি দেখবেন যে বামপন্থীরা যে মাত্রায় অংশগ্রহণ করে সেটা কিন্তু সব থেকে বোধহয় 1 নম্বর। তো ফলে আমার মনে হয় এখানে অনেকের অনেক কিছু করার আছে। এখানে এক্ষুনি আগাম কোনো মুখ ঠিক করে দেওয়া, সেটা হয়তো কেউ কেউ অনেক মহলে কিছু স্পেকুলেশন শুরু হয়। আমি তো মনে করি না এই ধরনের স্পেকুলেশনের এখন কোনো দরকার আছে। এখন যেটা দরকার সেটাই করা যাক। বাকি 2024-এ সরকারটা যেদিন পরাজিত হবে, আমি আশা করি অবশ্যই হবে, ভারতবর্ষে অবশ্যই আমরা বাঁচাতে পারবো গণতন্ত্রকে, এবং তখন অবশ্যই কোনো মুখের অভাব হবে না। তখন কোনো নতুন সরকার বানানোর, প্রধানমন্ত্রী করার কোনো কিচ্ছু অভাব হবে না, সব হয়ে যাবে তখন। বেশ, আমাদের সময় সংক্ষিপ্ত, শেষ করার আগে আমরা কিছু দর্শকদের প্রশ্ন নিয়ে নিই। অরিন্দম গুপ্ত প্রশ্ন করছেন, লেফটের প্রধান পলিটিক্যাল এলপি তো বিজেপি হওয়া উচিত আইডিওলজিক্যালি, সেখান থেকে সরে গেল কেন? 2021-এ হারের, 2011 হারের জ্বালা বুঝতে পারছে না সিপিএম, কি মত? আমি জানি না, এটা না বুঝতে পারে সেটা ওরা সিপিএমই ভালো বলতে পারবে কেন হলো না। মানে 2021 সালে এসে আজকে বিজেপিকে আন্ডার এস্টিমেট করা, এবং পশ্চিমবাংলাটা সত্যি সত্যি বিজেপি যদি দখল করে নিত আজকে, তাহলে আজকে গোটা ভারতবর্ষে কি অবস্থা হতো সেটা আমরা সবাই তো হারে হারে টের পাচ্ছি। সবাই টের পাচ্ছে, অথচ সিপিএমও আমার মনে হয় অন্য রাজ্যে তারা টের পায়। তো সেখানে টের পেয়েও কেন পশ্চিমবাংলায় তারা এটা করলেন, ওটা ওরাই বলতে পারবেন, এটা আমার পক্ষে বলা খুব মুশকিল। আরেকটি প্রশ্ন রয়েছে, গো অ্যাজ ইউ লাইফ, তিনি জিজ্ঞাসা করছেন, বর্তমান অবস্থায় গ্রেটার এভিল এখন কে এই রাজ্যে, পশ্চিমবঙ্গে এখন গ্রেটার এভিল কে? না, আমার মনে হয় এভিলটা এটা কোনো এই আবহাওয়া দপ্তরের আজকের দিনটা কেমন যাবে এভাবে ঠিক হয় না, যে আজকে কিরকম বৃষ্টি পড়বে, আজকে কি হবে, এটা শেয়ার মার্কেটের ব্যাপার নয়। এটা 2014-র পর থেকে এখনো পশ্চিমবাংলায় অনেকে এগুলো ভাগ করে করে দেখছেন, আমি খুব অবাক হই এটা দেখলে পরে। 2014 সালের পর থেকে ভারতবর্ষে ফ্যাসিবাদের বিপদ মাথা ছাড়া দিয়েছে, এই বিপদ প্রতিদিন বাড়ছে, তাতে একটা কোয়ালিটেটিভ শিফট আসছে, এবং এটা মারাত্মক ব্যাপার। এটা পশ্চিমবাংলাটা কোনো বিচ্ছিন্ন জায়গা নয়। ফলে এখানে ওই গ্রেটার ইভিল, লেসার ইভিল, মেজো সেজো ছোট, এই প্রতিদিন ভাগ করা এটা কোনো চটুলতার প্রশ্ন নয়। এই গ্রেটার ইভিলটা ঠিক হয়ে গেছে, গ্রেটার নয়, গ্রেটেস্ট ইভিল, দ্য গ্রেটেস্ট ইভিল দ্যাট ইন্ডিয়া হ্যাজ সিন ইন দ্য লাস্ট 70 years অফ ইন্ডিয়ান পলিটিক্স। এটা পরিষ্কার বুঝতে হবে, এখানে কোনো প্রতিদিন হিসেব নেওয়ার ব্যাপারই নেই। বাকি রাজ্যে অবশ্যই তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পরে আবার সন্ত্রাস, আবার ধরুন দুর্নীতি, আমি দেখছি লকডাউনে প্রচন্ড মিসম্যানেজমেন্ট হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে অবশ্যই আন্দোলন করুন। তার জন্য এটা বলার দরকার নেই যে ঠিক আছে এখন আবার তৃণমূল গ্রেটার ইভিল, আবার বিজেপি লেসার ইভিল, এটা করবেন না প্লিজ। এটা যেটা হবে সেটা হচ্ছে যে প্রশ্নগুলো আছে রাজ্যের মানুষের জীবনের সাথে যুক্ত, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আন্দোলন হোক, রাজ্য সরকারকেও চেপে ধরা হোক, কিন্তু এই গ্রেটার ইভিল আর লেসার ইভিলের প্রশ্নে ওই গুলিয়ে দিলে পরে কিন্তু খুব গন্ডগোল হবে। আমার মনে এই ভিত্তি অনেক প্রশ্ন রয়েছে, আমি কুইকলি একবার প্রশ্নগুলো পড়ে দিচ্ছি, আপনি উত্তর দিয়ে দিলেন। লেফটের ফার্স্ট এনিমি হলো বিজেপি, এটা কিন্তু আমার মনে হয় কংগ্রেসের সাথে জোটটা মানুষ মেনে নেয়নি, মানুষ বামফ্রন্ট কি বামফ্রন্ট হিসাবেই দেখতে চায়, তাই কি? মানুষ তো দেখতে চেয়েছিল, কিন্তু সেই বামফ্রন্ট যখন মানুষের আস্থা হারালো, এবার তারপরে আমার মনে হয় ব্যাপারটা এখানে নেই। মানুষ বামফ্রন্ট হিসেবে দেখতে চায়। আজকে কংগ্রেস বা সবাইকে ছেড়ে দিয়ে যদি বামফ্রন্ট আবার এককভাবেই বলে আমরাই বামফ্রন্ট, তাহলে পশ্চিমবাংলাটা ঘুরে যাবে, এটা তো আমার মনে হয় না। আমার মনে হয় বামফ্রন্টগতভাবে যখন তারা ক্ষমতায় ছিলেন তখন যে বড় বড় ভুলগুলো হয়েছে, সেই ভুলগুলো শোধরানো দরকার, সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার। সেটা না করতে পারলে বামফ্রন্টটাও লোকে মনে করবে আবার সেই পুরনো জিনিস। ওই পুরনোটা দিয়ে হবে না, একটা নতুন করে আবার বামপন্থীদের উঠে দাঁড়াতে হবে, এবং সেটা ওই ফর্মুলার মধ্যে নেই। কংগ্রেস থাকলে হবে, হবে না সেটা আলাদা কথা। নির্বাচনে কংগ্রেসকে সাথে নিয়ে ধরুন আমরা বিহারে লড়েছি, এবং সেখানে তাতে কোনো আমাদের অসুবিধা হয়নি। অসুবিধা এটাই, আপনাদের কোনো অসুবিধা হয়নি, উল্টে সেখানে সাফল্যই এসেছে। সুতরাং ওই একই টেমপ্লেটে যদি দেখা হয় তাহলে যে পশ্চিমবঙ্গে কেন হলো সেটা একটা অন্য বিষয় হয়ে যাচ্ছে। আমার মনে হয় দীপঙ্কর বাবুর সাথে আমাদের নেটওয়ার্কে একটু ইস্যু হচ্ছে, আমরা চেষ্টা করবো ওনাকে আরেকবার লাইনে আনার, এবং উনি আমাদের দর্শকদের কিছু প্রশ্ন নিচ্ছিলেন, সেই প্রশ্নের উত্তর উনি অবশ্যই ওনার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খুব স্পষ্ট বক্তা দীপঙ্কর ভট্টাচার্য, সিপিআইএমএল এর জেনারেল সেক্রেটারি, উনি আমাদের সাথে আজকে এই অনুষ্ঠানে ছিলেন, অনেকক্ষণ সময় আমাদের দিলেন, কিন্তু হয়তো কোনো নেটওয়ার্কের কারণে ওনাকে মুহূর্তে পাওয়া যাচ্ছে না।
এবং আমাদেরও সময় প্রায় শেষের দিকে, সুতরাং আমাদেরকে আজকের এই অনুষ্ঠান শেষ করতে হবে। কিন্তু যেই ধরনের বক্তব্য আমরা শুনলাম এই মুহূর্তে দীপঙ্কর বাবুর কাছ থেকে, বামেদের যে অবস্থান পশ্চিমবঙ্গের বুকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট এবং তার সবচেয়ে বড় শরিক সিপিআইএম, এবং তাদের মধ্যে যেই একটা চর্চা শুরু হয়েছে, একটা সেলফ ক্রিটিসিজমের জায়গা তৈরি হয়েছে। কিছুদিন আগে সিপিআইএম এর জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি উনি পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং এসে রাজ্য কমিটিকে যে রিপোর্ট সেটা নিয়েও চর্চা হয়েছে। সেন্ট্রাল কমিটিরও নিজস্ব একটা বিচার ছিল এবং অনেকগুলি প্রশ্ন উঠে এসেছে। বামেরা কি নিজেদেরকে নতুন করে রি-ইমাজিন করতে পারবেন, রি-ইনভেন্ট করতে পারবেন? আই থিঙ্ক দীপঙ্কর বাবু আমাদের সাথে আরেকবার এসেছেন। দীপঙ্কর দা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার আমাদের ওয়াইফাই কানেকশনটা হঠাৎ চলে গেল। শেষ দুটি প্রশ্ন নিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। সৌমেন কর্মকার উনি জিজ্ঞাসা করছেন, আপনার বিহার বিধানসভা ভোট তুলনামূলক ভাবে ভালো সাফল্য পেয়েছেন, কিন্তু সংসদীয় গণতন্ত্রের পশ্চিমবঙ্গে আপনাদের উপস্থিতি সেভাবে কোনোদিনও দেখা যায়নি, এর কারণ কি? আমার মনে হয় এটা একটা অন্য প্রশ্ন সম্পূর্ণ। সেটা হচ্ছে যে আমরা পশ্চিমবাংলায় আমাদের যে আন্দোলনের শক্তিটা ছিল একদম গোড়ার দিকে, তারপরে তো পার্টিটা সেভাবে দাঁড়াতে পারেনি, এবং তার ফলে আমার বারবারই মনে হয় যে নকশালবাড়ি আন্দোলনের যে বিরাট আবেগ সেটা কাজে লেগেছে সিপিএম এর, সেটাকে বামফ্রন্ট কাজে লাগিয়েছে। পরবর্তীতে আমরা একটা স্বাধীন বিরোধী বামপন্থী দল হিসেবে দাঁড়িয়েছি এবং সেখানে সেই সাফল্য আমরা পাইনি। ফলে বিহারে আমাদের যে মাত্রায় আন্দোলন ধারাবাহিকভাবে গত কয়েক দশক ধরে যে মাত্রাটা আমরা বিহারে পেয়েছি, সেই মাত্রাটা আমাদের পশ্চিমবাংলায় নেই। এটা আমাদের কাছেও সত্যি সত্যি প্রশ্ন যে এই মাত্রাটা পশ্চিমবাংলায় কি করে অর্জন করা যায়। আমরা সেই চেষ্টায় আছি। অনেক ধন্যবাদ দীপঙ্কর বাবু, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আশা করি যারা বাম শরিক দল, যারা অন্যান্য নেতৃত্ব রয়েছেন পশ্চিমবঙ্গের বুকে, এবং বামের যে বড় শরিক যাদেরকে নিয়ে এত আলোচনা বারবার উঠে আসছে সিপিআইএম, তাদের যে নেতৃত্ব, তাদের ভবিষ্যৎ কর্মসূচি কি হবে সেটার দিকে তো চোখ থাকবেই, প্লাস আপনারা কিভাবে ভবিষ্যতের কর্মসূচি এগিয়ে নিয়ে যান এমন একটা সময় যখন বারবার বিরোধী দলগুলিকে একত্রিত করার কথা বলা হচ্ছে দিল্লির বুকে, আমাদের নজর অবশ্যই সেদিকে থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আর আপনারাও অবশ্যই চোখ রাখবেন আজ তাক বাংলার পর্দায়। লগ ইন করবেন bangla.ajtak.in সব রকম রাজ্য এবং শহরের সব রকম খবরের জন্য, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। আজকের মতো এ পর্যন্ত।